সন্ত্রাসী শিল্পের সঙ্গে জড়িত আছি। আজকে আমাদের বইয়ের একটি বই হলো অটোনম সম্পাদকী আরেকজন পক্ষ ঘটে, আরেকটি বই হলো মামা ভাগ্যের লড়াই। ডক্টর মোহাম্মদ যিনি ক্যান্সার স্পেশালিস্ট এবং ব্রিটেনে থাকেন। উনি বাংলাদেশে 80 বছর বা তার কম বেশি সময় ওনার আমাদের আজকে প্রধান উপস্থিত আছেন এক নামে ডাকছেন ডক্টর আইনুল ইসলাম স্যার। ওরা অত্যন্ত আনন্দ স্যার আমাদের অনুষ্ঠানে এসেছে, আগেও স্যার এসেছিলেন। আর স্যারের পরিচয়টা মানে উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরিবেশ বিষয় গবেষক আইনজীবী সফিজুর রহমান স্যারের মাধ্যমে এই দুজনকে আন্তরিক অভিবাদন জানাই, শুভেচ্ছা জানাই। তারা লেখার জগতে দুজনে এসেছে হবে সেরকম লেখা যারা গবেষণা করে বিভিন্ন ক্ষেত্রে দেশে অবদান চলছে তাদের প্রকাশ এবং এই বইয়ের যে উচ্চারণ মার্কেটে নিয়ে যাওয়া এবং পাঠকের হাতে পৌঁছে দেওয়া সেগুলো গেলে পছন্দ করে সেটা আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের ঐকান্তিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে করেছি। আপনারা আমাদের নানা বড় উৎসাহিত করছেন, সেই উৎসাহের জন্য আমরা উৎসাহিত করছি। আশা করি বর্তমানের অতীতের নাই যেমন করছেন ভবিষ্যতে আপনাদের সহযোগিতা আপনারা উৎসাহ পাবেন এবং পাঠক উপকৃত হবে। এই করে আমরা সাহেব আছেন আমার নাম ডক্টর মোহাম্মদ ফজলুল ইসলাম। আমার বয়স 87 বছর। তার ভিতরে 50 বছর ধরে যুক্তরাজ্যে বাস করছি। নিজের দেশে তখনকার দিনে বেশ কাজ ছিল।
পিছনে যান আপনি আসতে পিছনে আপনি ওই পাশে যান একজন ওই পাশে গেলে মনে হয় ভালো আছে ভাই আপনার ওই পাশে মিনিটের জন্য আমরা একটু পিছনে একটু স্যার একটু ধরে রাখবো একটু সবাই একটু পয়েন্টটা একটু ধরে রাখবো একটু ওয়াইডে নিয়ে একটা ছবি ব্যানারটা সহ নিচ্ছি ভাই একটু পিছনে স্যার মোবাইল স্যার ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছি। স্যার এখানে একটু ভাই পিছনে একটু আমার শেষ করছি। স্যার আমি কথা বলছি যে স্যার কথা বলেন ডক্টর আইনুদ্দিন স্যার। শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা শুরু করছি। দ্বিতীয় দুটো বই উন্মোচন করলাম। আমি অত্যন্ত আনন্দিত যে এই দুটো বই উন্মোচনে অংশগ্রহণ করতে পেরেছি। দ্বিতীয় বইটা আমার হাতে আছে। কে যেন ওখান থেকে বললেন এই বইটা খারাপ। উত্তর হচ্ছে যারা বাংলাদেশের ইতিহাস জানতে চায়, যারা মুসলমানদের ইতিহাস জানতে চায় তাদের অবশ্যই পড়তে হবে। আমরা যে ইতিহাস পড়ি এটা সঠিক না। ব্রিটিশ সাহেবরা যে ইতিহাস লিখে গেছে, প্রথমে হিন্দু পিরিয়ড, তারপরে মুসলিম পিরিয়ড, তারপরে ব্রিটিশ পিরিয়ড, এটা সত্যি না। মুসলমানদের যে সৌরভ ছিল, তাদের যে বিস্তীর্ণ সাম্রাজ্য ছিল যেটা অটোমান এম্পায়ার নামে পরিচিত, প্রথম বিশ্বযুদ্ধে টার্কি, জার্মানি এবং ইটালির সাথে যোগ দেওয়ার পরে যুদ্ধে তারা হেরে যায়। তাদের সাম্রাজ্যের অর্ধেকের বেশি চলে, কিন্তু অটোমান সাম্রাজ্য সবচেয়ে বেশি শক্তিশালী এবং প্রভাবশালী সাম্রাজ্য ছিল। আমরা তার ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে কিছুই জানি না। বরং আমরা যেটা জানি, অন্যান্য মুসলমান নেতা সহ সকলের যে ঐতিহ্য, জ্ঞান বিজ্ঞানের প্রতি যে আগ্রহ, এগুলোর কথা আমরা জানি না। যেমন আমরা এখন জানি পৃথিবীর সূর্যের চারদিকে অনেক গতি বার্ষিক বৃদ্ধির জন্যে দিবারাত্রি হয়, ঋতু পরিবর্তন হয়। এগুলো কিন্তু প্রথম বের করা হয়েছে সামারকান্দে। যে সব বিজ্ঞানীদের আমরা সম্মান করি, গ্যালিলিও কিংবা তাদের অন্তপক্ষে 100 বছর 150 বছর, এটা আমরা কোথায় জানি। আমি আশা করব কাঞ্চনের, মুস্তাফিজুর রহমান সাহেবকে খুব ভালো চিনি না, কিন্তু কাঞ্চন সাহেবকে চিনি। সে কাঞ্চনের বইটা প্রচারিত হবে। কাঞ্চনের বিদেশ ভ্রমণ চলতে থাকবে এবং এক একটা ভ্রমণের পরে আমরা এক একটা বই পাব। এই বইতে গবেষণা করে সেখানকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব। আমি এবার প্রথম বইটাতে যাই। প্রথম বইটা সম্পর্কে বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি, আনন্দিত হচ্ছি। ডক্টর ফজলুর রশিদ বললে আমার পরিবারভুক্ত অনেকেই চিনবে। তার ডাক নাম হচ্ছে তৌফিক এবং মেয়ের সম্পর্কে আমার খালাতো ভাই।
মেজো খালার জ্যেষ্ঠ পুত্র, আমি ওনার ছোট খালার জ্যেষ্ঠ পুত্র, কিন্তু আমাদের দুজনের মধ্যে বয়সের গ্যাপ বোধ হয় 11-12 বছর, এবং ছোট বয়সে 11-12 বছরের গ্যাপ তো বিরাট গ্যাপ, 3 বছরের গ্যাপই তো অনেক বড় গ্যাপ। আর কোনোভাবে ওনার পিতৃদেবের সাথে আমার পিতৃদেবের চাকরি জীবনে বহুবার ক্রসিং হয়েছে। আমরা একসাথে সিলেটে ছিলাম, নোয়াখালীতে ছিলাম, ঢাকাতে ছিলাম, যে কারণে ওনার পরিবারের সাথে আমার ওঠা বসা অত্যন্ত ঘনিষ্ঠ। এবং ওনার চতুর্থ ভাই আমার 1 বছরের সিনিয়র, আমরা বুয়েটে একই হলে থাকি। এবং ওনার মেজো ভাই যার কথাই বইতে আছেন, মেজো বোন, তিনি আমাকে বিশেষ স্নেহ করতেন। তার বাসা ঢাকা শহরের মহাখালীতে, যেখানে ছিলেন প্রায় যেতাম। এই কথাগুলো এই কারণে বললাম যে ফ্যামিলিতে ওনাকে বড় ভাইজান বলে ডাকা, আমিও তাকে বড় ভাইজান ডাকি। তার সবচেয়ে বড় বোন, আমাদের সকালে পরিবারের বোধহয় সবচেয়ে বড় ছিল, অনেকের সাথে যোগাযোগ ছিল, তাকে আমিও বড় ডাকতাম সবার সাথে। কাজে তার স্নেহ পেয়েছি ছোটোবেলায়। আমি শিক্ষক মানুষ, পরীক্ষার খাতা দেখতে হয়, খুব দ্রুত পড়তে পারি। এখানে বসে গত 7-8 মিনিটে এই বইটা কিছু পাতা উল্টেছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে ভোরেশাস রিডার প্রচুর পড়ি, তার মধ্যে আত্মজীবনী কিংবা আত্মকথনগুলো ঘাটার একটা কারণ হচ্ছে, যিনি লিখছেন তিনি ওই সময়ে বিভিন্ন সময়ে যে ঘটনাগুলো দেখেছেন তার যে বর্ণনা দেয়, সেই ঘটনার সাথে পরিচিত থাকলে ওই ঘটনাগুলো সম্পর্কে নতুন করে ভাবতে শেখে। যেমন উনি 71 সম্পর্কে লিখেছেন, 71কে আমরা তো এক একভাবে লিখি, তাই না? উনি ওনার চাচা ডক্টর ফয়েজ সম্পর্কে লিখেছেন, ওনার বাবার সম্পর্কে লিখেছেন, ওনার বাবা এবং ওনার চাচার মধ্যে, 2 ভাইয়ের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যে প্রেম ছিল, এটা অতুলনীয়। ওনার চাচা যখন 71-এ শালবাদর রাজা এটা মেরে ফেলে, তার বডি পাওয়ার 1 মাসের মধ্যেই ওনার পিতা দেশান্তরী, অর্থাৎ এই শোক উনি সহ্য করতে পারেন। এই বইটাতে লেখার স্টাইল হচ্ছে ঘটনাগুলোকে ছোট ছোট করে বিস্তারিত বর্ণনা দিয়েছে। সো বিভিন্ন এলিমেন্ট আছে, একেবারে আমার ছোটোবেলা থেকে 50-এর দশকে পুরনো ঢাকার কাহিনী পাবেন, ঢাকা ইউনিভার্সিটি পড়ার কাহিনী পাবেন, ওনার বাবার মেডিকেল ছাত্র জীবনের কাহিনী পাবেন, চাকরি জীবনে উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন তার অভিজ্ঞতা পাবেন, এবং স্বাভাবিকভাবেই ভাবির কথা আসবে। সো ভাবিকে দেখেছি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তাদের দুজনের মধ্যে অদ্ভুত রকম আকর্ষণ ছিল। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা বলতাম যে তারা দুজন অনেকজনের মতো থাকে। আমি আজকের কথা লম্বা করব না, আমি এই বইয়ের বহু প্রচার কামনা করছি এবং কাঞ্চনকেও যেমন আরেকটা বই লেখার ব্যাপারে উৎসাহিত করছি। আমার দৃঢ় বিশ্বাস রফিক ভাইজান যখন এই বইটার পাতা উল্টাবেন তখন মনে করবে এই পৃষ্ঠায় যে ঘটনা লিখেছেন, তারপরের পৃষ্ঠায় যে ঘটনা লিখেছেন, তার মাঝখানে কিছু বর্ণনার কথা আমার মনে পড়বে। সেই কথাগুলোকে যদি ওনার সুন্দর লেখনীর মাধ্যমে তুলে ধরে, তাহলে আমার মনে হয় আমরা আরও একটা সমৃদ্ধ গ্রন্থ পাব। ওনার ভূমিকাতে উনি পরিভাষা নিয়ে চিন্তা করেছেন, আমি পরিভাষা নিয়ে চিন্তা করতাম। ইনফ্যাক্ট এক সময় আমি বুয়েটের শিক্ষক, বুয়েটে পরিভাষা করার কমিটি ছিল। আমি এই পরিভাষার এত বিরোধী যে ওই কমিটিকে আমি কাজ করতে দিই, কমিটির সদস্য সচিব ছিল। কারণ ভাষা সমৃদ্ধ হবে অ্যাপ্রোপ্রিয়েট ভাষা শব্দ অর্জন করতে। আপনি বাইরে গিয়ে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, সে চিনবে না, কিন্তু ইউনিভার্সিটি ঠিকই চিনবে। তাতে অসুবিধাটা কোথায়, তাই না? মেডিকেল টার্ম বাংলায় প্রচুর টার্ম আছে, কারণ কবিরাজ হেকিম 1000 বছর ধরে ছিলেন, কয়েকশো বছর ধরে ছিলেন, তাদের মেডিকেল টার্ম আছে। কিন্তু এখন নতুন নতুন গবেষণার ফলে যে নতুন জ্ঞান তৈরি হচ্ছে, তার টার্ম যোগ করে বাংলা করার দরকার। ইংরেজিতে লিখবেন, আমরা তাতে গ্রহণ করব, বাংলা ভাষায় লিখবেন। আর এখন তো পকেটে যে আপনার মূল্যবান যন্ত্র আছে, তাতে বাংলাও টাইপ করা যায়, পরিভাষা করা যায়, বানানো চেক করা যায়।
কাজে এই ব্যাপারে আপনি চিন্তা করবেন না। এবং আমি যেমন এই বয়সে হাতে লিখতে পারি না, আমি হাত পাবো, কিন্তু যাই হয় আমি ডিকটেশন দিলে কম্পিউটার গুগল সার্চে আমাকে টাইপ করে দেয়। কিন্তু অনেক সময় নিজে আবার পরে পড়তে গিয়ে গোলমাল লেগে যায়, কী শব্দ বলেছিলাম না সে কি টাইপ করে। অর্থাৎ আপনি আধুনিক যে প্রযুক্তি তার ব্যবহার করে আপনি আরও একটা কেন আরও কয়েকটা বই লেখেন, স্মৃতিচারণমূলক লেখেন এবং একটা বিশেষ ঘটনার বিশ্লেষণ করেন আপনার ধারণা অনুযায়ী। আমি যতটুকু জানি উনি ছাত্র অবস্থায় কিংবা তরুণ ডাক্তার হিসেবে ডাক্তারদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন, সেগুলোরও চিত্র আমাদের প্রয়োজন। তো আমি যাকে ছোটোবেলায় বড় ভাইজান বলে ডাকতাম, তৌফিক ভাইজানের আরও সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘ জীবন, কর্মময় জীবন কামনা করছি, যাতে উনি আরও প্রোডাক্টিভ হন। প্রথম বই লিখেছেন 84 বছর বয়সের পরে, তাতে কী হয়েছে? শুরু তো করেছেন, শুরু যখন করেছেন তখনই লেখার গাড়ি থামবেন, এটা চলতে থাকে। কাঞ্চনের বইয়ের জন্যে এবং আমাকে সম্মানিত করার জন্য তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। তৌফিক ভাইজানের কাছেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাকে উনি বিশেষভাবে সম্মানিত করেছেন। সকলকে শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটি বই আছে, যিনি সাহারিয়া রাখেন, তার একটা বই তার বাবা বিশ্বাস যিনি সরকারের একটা ছিলেন এবং তিনি বই রেখেছেন এই পাকিস্তানের যাত্রা এরপরও আমরা আমি দেখতে পাচ্ছি তিনি ব্রিগেডিয়ার সাথে ছিলেন, তিনি 100 উপরে প্রশ্ন লিখেছেন। সেই প্রশ্ন শুধু আমি অনেকেরই শুরু করেছি যারা আপনি চলে গেছেন। আমি যে জায়গায় আমার এটা বিষয় যে আমি শুরুটা সেটাও বলতে পারেন আসলে নতুন প্রজন্মের বলবো না, আসলে আমরা অনেক আগে জন্মের লোক, অনেক পুরনো প্রজন্মের লোক। তা আমি লেখা থেকে কাজটা শুরু করেছি গত বছর, তার বছর 2024 সাল থেকে। আমার প্রথম গল্পটা এই পালক গল্পের শেষ থেকে প্রকাশিত হয়েছে, এই সে যেন রাঙানো হচ্ছে এই গল্প। এটা যদিও আমি আসলে প্যারালাল ইউনিভার্সের কথা বলেছি, আসলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো সায়েন্স ফিকশনের গল্প না, এটা আসলে নিরেট একটা সামাজিক একটা উপন্যাস, যেখানে আপনার এখানে কিছুটা রোমান্টিসিজম আছে, এখানে আপনার সিচুয়েশনাল হিউমার আছে। আর আসলে প্যারালাল ইউনিভার্সের কথা আমরা যখন বলি, যেটা আসলে মনে হয় যে পৃথিবীর বাইরে একটা সমান্তরাল পৃথিবী, আসলে তা না। আমাদের পৃথিবীতেই আমরা যারা আছি তারা যদি একটা সুন্দর, সুস্থ এবং যদি একটা সৃষ্টিশীল জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা যেটা করতে পারি যে এই প্যারালাল ইউনিভার্স পৃথিবীতে আমরা পেতে পারি। আমি আসলে প্যারালাল ইউনিভার্স পৃথিবী একটা সমান্তরাল পৃথিবী হিসেবে আসলে এই বইটিতে লেখার চেষ্টা করেছি। এখানে আসলে মানুষের অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার যে মানুষের যে প্রচেষ্টা, সেটার জন্য এই বইটা যদি আপনারা পড়েন তাহলে কিছুটা হয়তো উপাত্ত আপনারা পেতে পারেন। আমি আশা করি এই বইটা এখনকার তরুণ প্রজন্মের ভালো লাগবে। আমি সকলকে অভিবাদন জানিয়ে জাস্ট দু চারটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে
এখানে আসার পরে বইটা হাতে আসলো এবং এটা উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। 3টা বই হলো একটা না। বাংলা ভাষায় এক বচনের বহু বচন, কিন্তু কিছু ভাষায় আরবিতে কিংবা ফরাসিতে এক বচন, 2 বচন আর বহু বচন। 3 না হলে বহু বচন হয় না। কাজে আমরা অনেকগুলো বই, 3টা বই পড়ে করব। শাহরিয়ারা খান খুব একটা জানেন না, কিন্তু আমি তাকে বলছি, আমার মরহুম পিতার সাথে তার পিতার সখ্যতা ছিল। দুজন চাকরি জীবনে কাছাকাছি কাজ করেছে এবং ওনার একটা বই আছে যেটা ওনার চাকরি জীবনের স্মৃতি কথা, সেটা লেখার সময় ফোনে আমার সাথে অনেকবার কথা বলেছে। তার সাথে আমার সরাসরি সময় কাটানো হয়নি, কিন্তু টেলিফোনের মাধ্যমে বহুবার সময় কাটিয়েছি। বইটা পড়ার সুযোগ হয়নি, কিন্তু আমি সকলকে কথা দিচ্ছি এই বইটা অবশ্যই পড়ে ফেলব কয়েকদিনের মধ্যে। একটু 2-1 পাতা উল্টে যেটুকু দেখলাম মনে হচ্ছে পড়তে খুব আনন্দ লাগবে, কারণ লেখার হাতটা অতি ছোট। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বইটার বহু প্রচার করে কথা শেষ করছি। স্যার একটু ধরে নেই, আমরা ছবিটা তুলি। এটা একটু বলে, এটার ভূমিকাটা হলো তিনি একেবারে বইয়ের প্রচ্ছদ আঁকেন। 100-র উপরে বইয়ের প্রচ্ছদ অঙ্কন হয়েছে, যে শুরুটা আমার এই বিশ্বাস থেকে। এবং আরেকটু পিছনের কথা বলতে হয়, ব্রিগেডিয়ার সাক্ষাৎ যিনি এখন প্রতিষ্ঠা এই বাড়ির সুযোগ্য সন্তান সাবেক সন্তান, তার এই 100 বইয়ের আবার অঙ্কন হয়েছে। সেটা আমাদের আইনুল ইসলাম স্যার, আরেকটা সঙ্গে যুক্ত করে আইনুল ইসলাম স্যারের যে বাবা, তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, তার আমি সাক্ষাৎকার নিয়েছি। মজার ব্যাপার হলে সাক্ষাৎকার নেওয়ার পরে স্যার আমাকে বললেন যে তুমি আমাকে এটা যদি পেমেন্ট করো। তো আমি তো খুবই তরুণ, আমি তো খুবই অপ্রস্তুত হয়ে গেছি, পেমেন্ট করবো আমার কাছে খারাপ লাগছে। স্যার বললেন আমার যে লাইফ হচ্ছে তোমার এটাই হতেছে, এটা তুমি পেমেন্ট করলে তোমার কাজটা আরও সহজ হবে, তুমি মানুষকে বুঝতে পারবে। এবং উনি পেমেন্ট করার পরে উনি এটা আবার আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তো তার কাছে থেকে আমার এই যে শিক্ষাটা, যে সব জিনিসেরই মূল্য আছে, তিনি যে আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন, অনেক সময় নিয়েছেন এবং এই সময়টার জন্য আমি স্যারের কাছে বিখ্যাত। বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে উনি যতদিন ছিলেন ওনার নামও বিখ্যাত ছিল। আইনুল ইসলাম স্যার যেমন বিখ্যাত, তার মা বাবা দুইজন বিখ্যাত লোকের সঙ্গে আমি সময়, আমার জীবনে একটা সময় ব্যয় করতে পারছি। আমি সেজন্য আমি একটা কথা বলি, যে কোনো কাজে ল্যান্ডমার্ক আছে। শুরু করাটা একটা ল্যান্ডমার্ক। তৌফিক ভাইজান শুরু করেছেন লেখা, এখানে যেমন উনি 100টা বই কভার করেছেন, সৃষ্টি করেছেন, সেটা আরেকটা স্মৃতির ব্যাপার। বাট কাকতালীয়ভাবে ব্রিগেডিয়ার সাখাওয়াতের সাথে আমার প্রচণ্ড বন্ধুত্ব আছে, ভাষা আছে, প্রায় প্রতিবেশী, প্রচুর কথাবার্তা। তার পুত্রের এই স্মারকটি উন্মোচন করতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি। সকলকে শুভেচ্ছা, আশা করছি এই কর্মজীবন আরও সচল হবে এবং এই কাজ অনেক ল্যান্ডমার্ক সৃষ্টি করবে। আপনাদের স্যার 3টে বইয়ের